স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গোপন সূত্রে খবর পেয়েছি, আর ঠিক 4 দিন পর আমার বাগদান সম্পূর্ণ হবে সুদর্শন যুবা তাহসিন মেহমুদের সাথে। ঠিক গোপনে বলা চলে না, আম্মু আব্বু এসেছিল আমার কাছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে জানতে চেয়েছে আমার মতামত। এও বলেছেন, কাউকে পছন্দ করে থাকলে নির্দ্বিধায় বলতে পারো ইনু, যাচাই বাছাই করে আমরা তোমার পছন্দের ছেলের সাথেই তোমার বিয়ে দিব। তোমার অমতে কিছুই হবে না। জানেন, তখন আমার খুব বলতে ইচ্ছে করছিল, আমি মিস্টার মেহমুদকে বিয়ে করতে চাই না আম্মু, আমি শাওন ভাইকে ভালোবাসি। কিন্তু বলতে পারিনি, কিভাবে বলবো? সে তো আমাকে তার জীবনে চায় না। তাই আর বেহায়াপনা করতে সায় দিল না মন। অনেক হয়েছে নিজেকে ছ্যাচরা প্রমাণ করা, আর না, সব সময় ভালোবাসার বহিঃপ্রকাশ করতে করতেই ক্লান্ত আমিটা আজ বড্ড হাঁপিয়ে গেছি। লেখা থামালো ইনায়া। গাল বেয়ে ঝরছে তার অবিরাম চোখের স্রোত। শক্ত একটা ঢোক গেলে জল ভর্তি টলমলে চোখে চেয়ে দেখল শ্বেতপত্রের বুকে কালো কালি দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা অগোছালো সব বাক্যদয়। এ পাতা ও পাতা গভীরভাবে দেখার মাঝে আচমকা ফিক করে হেসে উঠল। ক্লান্ত বেদনার হাসিটুকু দারুণভাবে ঠোঁটে অঙ্কিত হলেও ডাগর চোখ দুটো উপচে পড়ল অশ্রুতে। এই ডায়েরিতে এমন শত শত অভিযোগ, হাজারো প্রেমময় বাক্য লেখা আছে শাওনকে ঘিরে, কিন্তু যার জন্য জমিয়ে রাখা এত অভিযোগ, সে কি আদৌ এসবের কোনো হদিশ পাবে কোনো দিন? পাবে না। একদিন নীরবে নিভৃতে বসে এই মলাট বাঁধা ডায়েরিটা শাওনের সামনে মেলে ধরার ইচ্ছা থাকলেও এখন আর কোনো ক্রমেই এই ডায়েরি শাওনের চক্ষুগোচর হতে দেবে না ইনায়া। নিঃশেষ করে দেবে এই ডায়েরির অস্তিত্ব, পুড়িয়ে দেবে তার সকল অনুভূতি, বুকে ধারণ করা কালো মলাটে আবৃত শ্বেত শুভ্র পাতাগুলোকে। কেবল সকাল হওয়ার অপেক্ষা, অতঃপর তার সব শেষ। প্রফুল্ল চিত্তে বারান্দায় বসে আছে অপরূপা, মুখে তার ভুবন ভুলানো হাসির ঝলক। হাতে ধরে রাখা স্মার্টফোনটির স্ক্রিনে ভেসে আছে তাইওয়ানের হাস্যজ্জ্বল চেহারা। প্রায় ঘণ্টাখানেক হতে চলল তারা ভিডিও কলে। তাইওয়ানের মুখের বুলি এখন আগের থেকে অনেকটা স্পষ্ট হয়েছে। খুব সুন্দর কথা বলে সে। কলের শুরুতে যখন অপরূপা তাকে হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছে আমার আব্বাটা, তখন খিলখিল করে হেসে উঠেছে তাইওয়ান। হাততালি দিতে দিতে একই বলি দুইবার আওড়ালো, তায়ান ভালো আতে, তায়ান ভালো আতে। অনেকক্ষণ ভাই ভাবি আর তাইওয়ানের সাথে কথা বলে রুমে আসে অপরূপা। সিফাত কিছুক্ষণ আগে বিছানায় উঠে লাফালাফি করে গেছে বিধায় এখন চাদর বালিশ এলোমেলো হয়ে আছে। হাতের ফোন টেবিলে রেখে বিছানা গোছানোতে মনোযোগ দেয় অপরূপা। ঠিক তখনই পিছন থেকে একজোড়া পেশিবহুল হাত নিবিড়ভাবে আলিঙ্গন করে তাকে। কাঁধে ঠেকায় খোঁচা খোঁচা দাড়িযুক্ত থুতনি। আকস্মিক জাপটে ধরায় হক চুকিয়ে যায় অপরূপা। পর মুহূর্তেই পরিচিত সুঘ্রাণ পেয়ে ধাতস্থ করে নেয় নিজেকে। থেমে যাওয়া হাত দুটি পুনরায় বিছানা গুছাতে ব্যস্ত হয়। মিনমিন করে বলে, কাজ করছি আমি, দূরে গিয়ে দাঁড়ান প্লিজ। ইফতি শুনল না অপরূপার কথা, উল্টো আরো গভীরভাবে তার সাথে মিশিয়ে নেয়। উষ্ণ ঠোঁট যুগল ছুঁয়ে দেয় উন্মুক্ত কাঁধে। স্থির হয়ে যায় অপরূপা। ইফতি ওকে টেনে সামনের দিকে ঘোরায়। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অপরূপার ভ্রু কুঁচকে রাখা চেহারায়। পরপর সে নিজেও ভ্রু বাঁকায়। এমন করে তাকিয়ে কি দেখছে অপু? ভাবতেই একবার নিজের দিকে চেয়ে বলে ওঠে, কি হয়েছে? এভাবে তাকিয়ে কি দেখছো? আপনি ভর দুপুরে এমন খালি গায়ে ঘুরঘুর কেন করছেন? মতলব কি বলুন তো? ঘুরঘুর কোথায় করলাম? আমি তো মাত্রই রুমে এসে টি শার্ট খুললাম। এবার বুঝতে পারছি মিস সিনিয়র আপা এতকাল কেন আপনার উপর পিছলে ছিল। না কুচু করে বলে ওঠে অপরূপা। পুনরায় কপালে সরু ভাঁজের উদয় হয় ইফতির। সিনিয়র আপা কথাটি মস্তিষ্কে ধারণ করতে খানিক সময় লাগলো। অতঃপর যখন বুঝতে পারলো অপরূপা নীতিকে মিন করে কথাটা বলছে, তখন চোখ বড় বড় করে বলে, হোয়াট? তুমি কি মিন করতে চাইছো? আমি নীতিকে খালি গা দেখিয়ে বেরিয়েছি? বাহবা দেওয়ার মতো করে ঠোঁট উল্টে থামস আপ দেখায় অপু। হাস্যরসিক গলায় বলে ওঠে, আরে বাহ, জিনিয়াস! বলতেই কলিকাতা বুঝে গেলেন, ইমপ্রেসিভ। হঠাৎ কিছু একটা মনে পড়ায় অপরূপা পুনরায় তড়িঘড়ি করে বলে ওঠে, এই এই আপনার কি নীতি আপুর সাথে কোনো যোগাযোগ আছে? মানে উনি বাইরে গিয়েও কি আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে নাকি?
অপুর চেহারার রং বদল হতেই দুষ্টু হাসে ইফতি। ওকে আরো একটু খেপিয়ে দেওয়ার জন্য বলে, হ্যাঁ অবশ্যই, যোগাযোগ হবে না কেন? একটু আগেও তো ভিডিও কলে ছিলাম আমরা, প্রায় ঘন্টাখানে কথা হয়েছে ওর সাথে। জানো অপু, ও কিন্তু আগের চাইতেও বেশ সুন্দর হয়েছে দেখতে। ওই দিন ইনস্টাতে খুব সুন্দর কিছু ফটো শেয়ার করেছে নিতিকা, দারুণ দেখতে লাগছিল ওকে একদম। পুরো কথা শেষ হওয়ার আগেই আচমকা ওর চুলগুলো খাবলে ধরল অপু। হেসে সে বলল, খবরদার, ওই মেয়ের আরেকটা প্রশংসা করেছেন তো ভালো হবে না বলছি। একদম ঠোঁটে স্কচ টেপ লাগিয়ে জবান বন্ধ করে দিব আমি। নীতিকা দেখতে খুব সুন্দর হয়েছে অপু, কচু হয়েছে। ওকে সবসময় পেতনির মতোই লাগে। চুলে ব্যথা অনুভব করতেই মৃদু আর্তনাদ করে ওঠে ইফতি। দ্রুত অপুর হাতের মুঠো থেকে চুলগুলো ছাড়িয়ে নিয়ে বলে, ইস, এত রাক্ষসে কেন তুমি? সব সময় এমন চুল ধরে টানাটানি কেন করো? কেন? কতগুলো চুল উঠে গেল আমার। পরে তো রাস্তায় ঘুরতে বেরোলে লোকে তোমায় দেখে মনে মনে আফসোস করে বলবে, আহারে কি সুন্দর ফুলের মতো দেখতে মেয়েটার কপালে শেষ পর্যন্ত একটা টাক পরা ছেলে জুটেছে। হাত ঝাড়তে ঝাড়তে অপু ভেঙচি কাটে, বলে, আপনার ভাগ্য ভালো আমি দেখে শুধু চুল টেনেছি। যদি শামুর মতো হতাম তাহলে ডিরেক্ট গলা চেপে ধরতাম। বিনিময়ে কিছু বলে না ইফতি। মাথায় হাত বুলাতে বুলাতে বারান্দার দিকে চলে যেতে লাগে। অপু সেদিক থেকে চোখ ঘুরিয়ে রুম ছাড়তে নিলেই ইফতি তড়িৎ বেঁকে এসে ওর হাত টেনে ধরে। পরপর দু হাতের আঁচলে অপুর মুখটা তুলে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আকস্মিক এমন কাছে হতভম্ব হয়ে যায় অপরূপা। কিছু বুঝে ওঠার আগেই ইফতি ছেড়ে দেয় ওকে। বড় বড় শ্বাস টেনে বলে, বরের জবান ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুপ করতে হয় বউ, সস্তার স্কচ টাইপ দিয়ে নয়, বুঝলে? আজকে শিখিয়ে দিলাম, পরের বার থেকে তুমি এই ট্রেসটা কাজে লাগিও। যেভাবে ঝড়ের বেগে এসেছিল ইফতি, পুনরায় সেভাবেই বারান্দায় চলে গেল। আর অপু লজ্জায় এই মুহূর্তে যেন ইফতির মুখোমুখি হতে না হয় সে ভয়ে রুম ছেড়ে পালালো। মুচকি মুচকি হেসে আপন মনে করিডোর দিয়ে হাঁটছিল অপরূপা। ইফতির করা কাজটির কথা মনে করে সে ক্ষণে ক্ষণে লজ্জায় লাল নীল রূপ ধারণ করছে। হঠাৎ পেছন থেকে কেউ কোমল গলায় ডেকে ওঠে, অপরূপা। থমকায় অপরূপা। মুখের লজ্জাতুর হাসি নিভে গিয়ে সেখানে দেখা মেলে অবাকের রেশ। কণ্ঠস্বরটা তার পরিচিত হলেও এই নারীর কণ্ঠে তার নামটা বোধহয় প্রথমেই উচ্চারিত হলো, যে কারণে চলতে থাকা তার পা যুগল স্থির হয় সহসা। পিছু ফিরে দেখে রবিনা সাখওয়াত বুকে হাত কুচে দাঁড়িয়ে আছে। ওকে তাকাতে দেখে চমৎকার করে হাসল রুবিনা, বলল, তুমি কি ব্যস্ত আছো? যদি না থাকো তবে আমার সাথে একটু রুমে আসো তো, কিছু দেওয়ার আছে তোমায়। রুবিনা সাখওয়াত সচরাচর পূর্বে অপুর সাথে খুব একটা কথা বলতেন না, যতটুকু না বললেই নয় ঠিক ততটুকুই। কিন্তু ইদানিং কথা বলেন। সে কিছু জিজ্ঞেস করলেও সুন্দর করে উত্তর দেন, কিন্তু কখনো ওকে নাম ধরে ডাকেননি। তাই ওনার মুখে তার সম্পূর্ণ নামটি শুনে একটু অবাকই হলো বই কি। ধীর কণ্ঠে বলে, আমি ব্যস্ত না, ফ্রি আছি। রুবিনা সাখওয়াত মুচকি হেসে অপুকে তার রুমে আসতে বলে হাঁটা লাগালেন। পিছন পিছন গুটি গুটি পায়ে অপুও গেল। রুমে প্রবেশ করে দেখে কাউচের উপর আগে থেকেই রাখা অনেকগুলো নতুন শাড়ির স্তূপ। রুবিনা সাখওয়াত হাসি মুখে বলেন, এগুলো তোমার জন্য কিনে রেখেছিলাম, দেবো দেবো করে আর দেওয়া হয়ে ওঠেনি। আজিফু বলল সন্ধ্যায় রৈতির বার্থডে পার্টিতে যাচ্ছ তোমরা, তাই ভাবলাম এগুলো এখনই দিয়ে দিই। এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটাই পরে যেও পার্টিতে, ভালো দেখাবে তোমায়। অবাক হয় অপরূপা। পার্টিতে যাবে? কই, একটি তো কিছু বলেনি তাকে। নিজের অবাক ভাব ভিতরে চেপে রেখে অপু মিনমিন করে বলে, আমার তো শাড়ি ছিল আম্মু, নতুন করে এতগুলোর প্রয়োজন ছিল না। গম্ভীর হয় রুবিনা সাখওয়াত, থমথমে গলায় বলেন, ইনুর জন্য শপিংয়ে গিয়েছিলাম আমি আর তোমার বেলা আন্টি, মনে হলো তোমার জন্য কিছু কেনা দরকার, তাই কিনেছি। এখন পড়া না পড়া তোমার ব্যাপার। তার শাশুড়ি মার অভিব্যক্তি পরিবর্তিত হয়ে যাচ্ছে দেখে ঘাবড়ে যায় অপরূপা। দ্রুত শাড়ির প্যাকেট হাতে তুলে নিয়ে অপ্রস্তুত হেসে বলে, পরবো না কেন আম্মু, অবশ্যই পরে যাব। আপনি পরিয়ে দিবেন আমায়? তড়ি ঘড়ি করে একটু বেশি বলে ফেলে অপরূপা। নিজের বলা কথাটা বোধগম্য হতেই নিজেও ভরকে যায় কিছুটা। ওকে শাড়ি পরিয়ে দিতে হবে কেন? ও নিজেই তো খুব সুন্দর করে শাড়ি পরতে পারে। ওর ভাবনার ঘোর কাটে রুবিনা সাখওয়াতের গলা খাকারির শব্দে। তিনি বলেন,
অনেকদিন যাবৎ শাড়ি পরা হয় না তেমন, তাই এক প্রকার ভুলতেই বসেছি কিভাবে পরতে হয়। তুমি সাফিয়ার হেল্প নিতে পারো, ও সবকিছু খুব সুন্দর করে করতে পারে। কথিত আছে শাড়িতেই নারী, আর আমাদের বাঙালিয়ানা সমাজে এই অত্যন্ত প্রচলিত প্রবাদটি শুধু কথাতেই না, বরং কাজের ক্ষেত্রেও এর শতভাগ মিল রয়েছে। বাস্তবে কি শাড়ি পরিহিত প্রতিটা নারীকে দেখতে সাক্ষাৎ স্বর্গের হুর মনে হয়, আর যদি হয় শাড়ির সাথে ম্যাচিং করে মুঠো ভর্তি চুড়ি, দুই ভ্রুর মাঝে বরাবর ছোট্ট একটা টিপ এবং ডাগর চোখে গাঢ় কাজলের প্রলেপ, তবে তো আর কথাই নেই। সেই সুসজ্জিত নারীটির ব্যক্তিগত পুরুষ লোকটি তাকে দেখে বিমুগ্ধ না হয় কোনো ক্রমেই পার পায় না। আর এই ব্যক্তিগত পুরুষ মানুষটির গভীর দু চোখে একরাশ মুগ্ধতা দেখার প্রবল লোভে প্রতিটি নারী বোধহয় তার বেশভূষায় শাড়ি কাপড় ধারণ করে কিঞ্চিত কৃত্রিমতায় নিজেকে সাজাতে পছন্দ করে তার প্রিয় মানুষটির এক টুকরো হাসির সহিত তার উদ্দেশ্যে বলা প্রতিটা প্রশংসাসূচক বাক্য। একই সাথে তারা চরম মাত্রায় বিরক্ত অনুভব করে ঠিক তখন, যখন এই শাড়িটা কাপড়ে অতিরিক্ত পিচ্ছিল বা পুরু হওয়ার কারণে পরতে অসুবিধা হয়। এই মুহূর্তে অপরূপা বিরক্তির সহিত মিররের সামনে দাঁড়িয়ে আছে। তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়িটা তার লতানো শুভ্র দেহে পেঁচানো, তবে শাড়ির হালত মোটেও পরিপাটি না, এলোমেলো আর অগোছালো। সবগুলো কুচি গুছিয়ে কিছুতেই আঙুলের ভাঁজে তুলতে না পারার কারণেই মূলত অপরূপার এই তিতি বিরক্তিতা। কপাল কুচকে অনেকক্ষণ একই রকম ভাবে দাঁড়িয়ে রইল সে। এই মুহূর্তে কালো রঙের এই অত্যন্ত সুন্দর শাড়িটিকে মন মতো পরতে না পারার জন্য রাগে দুঃখে অসভ্য শাড়িখানার গায়ে কাঁচি লাগিয়ে কুচি কুচি করতে ইচ্ছা করলো তার। কিন্তু কাজটি তার নিকট শুধু কঠিন না, বরং দুঃসাধ্যর বটে। তার মনের বাসনা পূর্ণ করতে না পেরে মুখ থেকে একটু পরপর বিরক্তিসূচক শব্দ বের হয় অপুর। নিজের উপর বিরক্তি প্রকাশ করে যখন কোনো ক্রমেই আয়ত্তে এলো না শাড়িটি, তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিল সে। মনে পাথর চেপে ঠিক করলো অন্য কোনো একটা ড্রেস পরে বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে, ভুলেও শাড়ির মুখ দেখবে না। যে কাজের শুরুতে একবার কুফা লেগে যায়, সেই কাজ কি আর শেষ অবধি সুষ্ঠু মতে সম্পন্ন হয়? অপুর মনে হয় না। তাই ভাবনা অনুযায়ী পুনরায় কাবাটের দিকে এগোতে নিলেই ভিতর থেকে দরজার নফ ঘুরানোর আওয়াজ পাওয়া গেল। চমকে উঠে পিছে তাকায় অপু। তড়ি ঘড়ি করে ভালো মতো শরীর ঢাকতে ব্যস্ত হতেই খেয়াল করে ইফতি কোমরে হাত রেখে রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে আছে তার দিকে। হক চুকিয়ে যায় অপরূপা, আমতা আমতা করে বলে, এ কি আপনি? বড় বড় কদমে তার নিকট এগিয়ে আসে ইফতি। ধীরে ধীরে চোখ হয়ে আসে সংকুচিত। কপালে তার বিরক্তির বলিরেখা ফুটে ওঠে স্পষ্ট। ওর বেহাল অবস্থা দেখে ইফতি কিছুক্ষণ মৌন থাকে, পরপর দারাজ গলায় বলে, দরজা খোলা রেখে কেউ ড্রেস চেঞ্জ করে অপু? আজকাল মিনিমাম কমন সেন্সটুকু তোমার নাই। দিন দিন তো কেমন অদ্ভুত হয়ে যাচ্ছ। ইফতির এহেন কথায় চোখ পিটপিট করে তাকায় অপরূপা। প্রত্যুত্তর করে খানিক অবাক সুরে, আমি তো রুমের দরজা ভিড়িয়ে রেখেছিলাম, তাছাড়া এখন কে আসবে রুমে? রুমে আসার প্রয়োজন হতো না। করিডোর থেকে তোমার গতিবিধি পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ অপু, বাসায় এখন শুধু আমি না, মেহমদ ব্রো থাকছে। বাই এনি চান্স যদি উনি হুট করে চলে আসতেন তখন? সরি, আমি খেয়াল করিনি। নিজের ভুল বুঝতে পারে অপরূপা। মিনমিন করে কথার সমাপ্তি ঘটিয়ে পুনরায় নিজ কাজে ব্যস্ত হতে চাইলেও ব্যর্থ হয়। পিছন থেকে হাত টেনে ধরে ইফতি। ওর সামনে দাঁড় করিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখে শুধুমাত্র ব্লাউজ আর পেটিকোট পরিহিত অপরূপার আপাদমস্তক। সহসা চোখ আটকায় সেই ছোট্ট তিলটায়, যেটা অপরূপার বেখেয়ালিতে ও জ্বরের ঘোরে প্রথমবার দেখেছিল। উন্মুক্ত ফর্সা উদরে এই ছোট্ট তিলটা স্পষ্ট দৃশ্যমান হয় ইফতির চোখে। তার ধারণা হাস্যরত অপুর গালের মাঝারি ডিম্পলটার মতো উদরে অঙ্কিত এই ছোট্ট তিলকটাও একটা বিউটি স্পট। তবে দুটিতে তফাৎ শুধু একটাই, ডিম্পলের সৌন্দর্যটুকু সবার চোখে দৃশ্যমান হলেও কৃষ্ণবর্ণের ক্ষুদ্রকায় এই তিলকটার সৌন্দর্য দেখার অধিকার শুধু আর শুধুমাত্র তারই। তাই তার কাছে বাম গালের টোলটির থেকেও হাজার গুণ বেশি সুন্দর এই ছোট্ট তিলটির রূপ ভাবতেই পুলকিত হয় ইফতির অভ্যন্তরীণ। মুহূর্তের মধ্যে চৌখস মাথাটাই কিছু উল্টোপাল্টা ভাবনার উদয় হতেই শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নেয় ইফতি। সংযত করার নিরুদ্যম চেষ্টা চালায় বেহায়া চোখ দুটিকে। নিজেকে খানিক ধাতস্থ করতে এদিক ওদিক তাকায়, পরপর ঘাড়ের পিছে হাত ডলে ভারী গলায় বলে,
এখনো তৈরি হতে পারে না। রোহিত কল দিচ্ছে, একটু তাড়াতাড়ি যেতে বলছে আমাদের। সন্ধ্যায় কেক কাটবেও। সমস্ত ডেকোরেশন আমাদের করার কথা থাকলেও অলরেডি আমরা আর তাকরিমরা লেট। ঈশা শাওন ক্ষেপে আছে আমাদের উপরে, কারণ ওই দুটোই সবকিছু ডেকোরেট করছে। তুমি একটু ফাস্ট তৈরি হও প্লিজ, আমাদের শীঘ্রই যেতে হবে। 5 মিনিটে হয়ে যাবে, আপনি একটু ওয়েট করুন। আমি শাড়িটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে আসছি। খুব বেশি সময় লাগবে না, জাস্ট অনলি 5 মিনিটস। ইফতি অপুর হাতটা আরেকটু শক্ত করে ধরে, খুব খুব করে কেশে গলার স্বর পরিষ্কার করে নিয়ে ভারী কে আওয়াজে অন্য পোশাক পরতে নিষেধাজ্ঞা জারি করে দেয়। বলে, চেঞ্জ করার প্রয়োজন নেই, এটাতে বেশ ভালো দেখাচ্ছে তোমায়, আমি হেল্প করছি। আর কিছু বলার সুযোগ পেল না অপু। তার আগেই ইফতি তার শাড়ির আঁচল তুলে নিল দু হাতে। তাকে সর্বোপরি সহায়তা করলো এই সুন্দর শাড়িটি পরতে, কিন্তু কুচি গুজে দেওয়ার সময় করে বসেছে এক দুষ্টুমি। পুনরায় চোখ দুটি সেই ক্ষুদ্র তিলকে নিপতিত হতেই আর নিজেকে সংযত রাখতে পারল না। অকস্মাৎ ভেজা ঠোঁটদয় ছুঁয়ে দেয় সেখানে। স্থির হয়ে যায় অপরূপা, নড়ে চড়ে উঠে বাম হাতের মুঠোয় শক্ত করে পুরে নেয় ইফতির সদ্য জেল দিয়ে পরিপাটি করা চুলের ভাঁজ। হুঁশ ফিরে ইফতির, তৎক্ষণাৎ মাথা চুলকে ওর দিকে তাকাতেই চোখ তুলে তাকায় অপরূপা। আঙুল মুচড়ে কিছু বলার পূর্বেই ইফতি মিচকে হাসির সহিত ছুড়ে দেয় তার দুষ্টু কথার বান। বলে, অল্পতে এত কন্ট্রোলে চলে তো চলবে না বউ, আমি এখন এসবের মুডে নাই। আমাকে রেডি হতে হবে, জাস্ট একটা চুমু খেতে ইচ্ছে করলো তাই খেয়েছি। আর এতে এমন চুল টুল খামচে একাকার করে দিচ্ছ আমায়, হাউ স্ট্রেঞ্জ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। একটু থেমে মাথার পিছন থেকে হাত ঘুরিয়ে আনে ইফতি। ট্রিম করে কাটা দুটি চুল হাতে উঠে আসতেই তার চোখ বড় বড় করে বলে ওঠে, আল্লাহ, কি রাক্ষসে মহিলা তুমি অপু। প্রেজেন্টে বসে থেকে আমার ফিউচার বেবিদের নাক কেটে দিচ্ছ। আই এম ড্যাম শিওর তারা তাদের স্কুলের প্যারেন্টস মিটিংয়ে আমাকে ওদের সাথে নিয়ে যেতে হেজিটেট করবে। কারণ সব বাচ্চারা আমার বেবিদের দিকে আঙুল তুলে বলবে, দেখ টাকু বেটার ছেলে মেয়ে ওরা। আমার মতো একটা সুদর্শন ছেলেকে তুমি অল্প বয়সী টাক বানিয়ে দেওয়ার চেষ্টায় আছো। ভেরি ব্যাড অপু, ভেরি ব্যাড। একজন দায়িত্ববান ফিউচার বাবা হিসেবে আমি তোমার এই ভয়ঙ্কর পরিকল্পনা কিছুতেই সাকসেস হতে দিতে পারি না মিসেস, নেভার। ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেস করে তাকায় ইফতি। তার হাতের তালুতে এখনও সেই ছোট্ট দুটি চুল। ইফতির কাছে এ যেন শুধু দুটি চুল নয়, মহামূল্যবান কোনো রত্ন। ওদিকে ওর সমস্ত কথা শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই কান দুটো ভোঁ ভোঁ করে ওঠে অপরূপার। হতভম্ব হয়ে যেন কথা বলতে ভুলে যায় সে, কেবল হাঁ করে চেয়ে থাকে। ওর অমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার মাঝে আচমকা ফিক করে হেসে ফেলে ইফতি। তোমার জন্য বোধহয় কিছুদিন পর থেকে আমার অলওয়েজ ফরচুনা ক্যারি করতে হবে অপু, এছাড়া আর কোনো উপায় দেখছি না। নির্বাক অপুকে পিছনে ফেলে বিছানা থেকে নিজের পোশাক তুলে নেয় ইফতি। অতঃপর হাসি মুখে হেলতে দুলতে চলে যায় ওয়াশরুমে। দরজা বন্ধ করার শব্দে সম্বিত ফিরে পায় অপরূপা। কটমট করে তাকায় বদ্ধ দরজার দিকে, বিড়বিড় করে বলে, নির্লজ্জ ছোটকাটা কোথাকার, দিনকে দিন আস্ত অসভ্যে পরিণত হচ্ছে। ড্রয়িং রুমে মুখরোচক আড্ডার পসরা বসেছে। রাজ্জাক মাহমুদ এবং বেলা শেখ সহ উপস্থিত বাসার প্রতিটি সদস্য। ইনায়া সবার থেকে দূরত্ব রেখে চুপচাপ এক কোণে বসে আছে। হুট করে মেহমেদ কোথা থেকে এসে ধপ করে বসে পড়ল তার পাশে। ফলস্বরূপ অন্য মনস্ক ইনায়া ভয়ে ছিটকে ওঠে। বুকে হাত রেখে পাশ ফিরতেই চক্ষু গোচর হয় মেহমেদের হাস্যমুখ, কিন্তু সুন্দর মুখ ভর্তি মিচকে হাসিটা পছন্দ হলো না ইনায়ার। মুখ বাঁকিয়ে বিড়বিড় করে মেহমেদকে উদ্ধার করে দেয় সে। মেয়েদের এই এক স্বভাব, কোনো অপছন্দনীয় ব্যক্তির সম্মুখ দর্শনে তারা মাত্রাতিরিক্ত বিরক্তিত হলেও মুখ ফুটে সেই মনোভাবটা প্রকাশ করতে ব্যর্থ হয়। তবে মনে মনে সে ব্যক্তি সহ তার 14 গোষ্ঠীকে কথার বাণে জর্জরিত করতে পিছু পা হয় না। মেহমেদ আর চোখে ইনায়ার মুখবিবর খেয়াল করে ঠোঁট টিপে হাসল। ইনুকে অকারণেই রাগিয়ে দিতে তার বেজায় আনন্দ হয়। গোপনে ইনুর একটা নাম দিয়েছে মেহমেদ, যদিও নামের হদিশটা সিফাত হতেই পাওয়া, কিন্তু সেই এই নামটার আগে পিছে একটু সংযোজন করে আড়ালে সম্বোধন করে রাগিনী বলে। ইনু যদি এই নামটি একবার শুনতে পায় তবে মেহমেদের কি হাল করবে ভেবেই ঠোঁটের হাসি প্রশস্ত হয় তার।
পাগলের মতো একা একা হাসছেন কেন? হাসি দেখে যেন কেউ আমার প্রেমে পাগল হয় সেই জন্য। ফের মুখ ভ্যাংচা ইনু বিড়বিড় করে বলল, পাগলের প্রেমে পাগল ছাড়া সুস্থ মানুষ কখনো মাতোয়ারা হবে না। হ্যাঁ। মেহমেদ মুচকি হাসে। উপস্থিত সবার চোখ বাঁচিয়ে তার মুখটা ইনুর কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলে, দেখা যাক রাজকুমারীকেও সেই পাগলের দলের নাম লিখাতে পারি কিনা। সাফিয়া তার চায়ের ট্রে নামিয়ে সিফাতের পাশে বসল। দুজনকে খেয়াল করে খুক খুক করে কেসে ওঠে। শব্দ পেয়ে দ্রুত সোজা হয়ে বসে মেহমেদ। অপ্রস্তুত হেসে সবার আগে সেই হাতে তুলে নেয় গরম চায়ের পেয়ালা। চুমুক দিয়ে বহু কষ্টে গলধকরণ করে ধোঁয়া ওঠা গরম চা। জিভটা বোধ হয় গেল। সাফিয়া ইনুর দিকে চেয়ে ঠোঁট টিপে হাসে। তাতে অবশ্য ইনুর কোনো হেলদোল নেই। ও ড্যাম কেয়ার ভাব নিয়ে সিফাতকে পর্যবেক্ষণ করে। সিফাত খুব মনোযোগ দিয়ে ড্রয়িং খাতায় আঁকিবুকি করছে। সেই সকাল থেকে সে নাওয়া খাওয়া বাদ দিয়ে তার রং পেন্সিলের সহায়তায় সাদা কাগজে দুটি ব্যঙ্গচিত্র ফুটিয়ে তোলার চেষ্টায়। সবাই যখন নিজ নিজ কার্যে ব্যস্ত, তখন সিঁড়ি বেয়ে নেমে আসে ইফতি অপরূপা। একযোগে সবাই তাকায় ওদের দিকে। ইফতি তার মায়ের পাশে বসে প্রসন্ন কণ্ঠে বলে, বাহ, দারুণ আড্ডা জমেছে দেখি। তবে দুঃখজনকভাবে আমরা তোমাদের সাথে জয়েন করতে পারছি না। উই আর অলরেডি টু লেট। হাত ঘড়ি দেখে নিয়ে ঝটপট উঠে দাঁড়ায় ইফতি। অপুর পাশে যেতেই বিলাস শেখ দুজনকে দেখে বলে, মাশাআল্লাহ, অপূর্ব লাগছে তোমাদের, সাবধানে যেও। মনে মনে প্রশংসা করেন রুবিনা সাখওয়াতো। সত্যি তার ছেলের পছন্দ আছে বলতে হবে। বেছে বেছে চমৎকার কাউকেই নিজের জন্য পছন্দ করে এনেছে। সবার সাথে ছেলে বউয়ের মার্জিত ব্যবহার তাকে দিনে দিনে সন্তুষ্ট করেছেন। এখন তিনি খুব করে মানেন তার ইফোর্ট জীবন সঙ্গী রূপে নীতির থেকে অপরূপা হাজার গুণে শ্রেষ্ঠ। ভাবিজি, এই শাড়িতে কিন্তু আপনাকে দারুণ দেখাচ্ছে। ইভেন ইউ বোথ লুক সো গর্জিয়াস। ইট সিমস দ্যাট গড হ্যাজ প্রিডেস্টাইন্ড ইয়োর পিয়ারিং। মেহমেদের কথায় মুচকি হাসে অপরূপা। ইফতির দিকে তাকিয়ে প্রসন্ন মুখে বলে, ধন্যবাদ ভাইয়া। অতঃপর চুপি সারে অপু মেহমেদ ইনায়ের পিছনে গিয়ে দাঁড়ায়। ইফতি তখন রাজাক মাহমুদের দু একটা প্রশ্নের উত্তর দিচ্ছে খুবই ব্যস্ত ভঙ্গিতে। অপরূপা দুজনকে ফিসফিস করে বলে, শুধু আমাদের জুটি নয় ভাইয়া, পৃথিবীর সমস্ত জুটি মহান আল্লাহ পূর্ব হতে নির্ধারিত করেই রেখেছেন এটা, এমনকি আপনাদেরটাও। ওর কথা শেষ হতেই চোখ রাঙিয়ে তাকায় ইনু। অপু সেসবে পাত্তা দেয় না, চোখ টিপে চলে যায় ইফতির কাছে। এক্ষুনি বের হতে হবে তাদের। অপরদিকে চমৎকার হাসিতে ঠোঁট বিস্তৃত হয় মেহমেদের। কথাটি তার ভীষণ ভালো লেগেছে। ছোট ছোট ফেরি লাইট আর রঙিন বেলুনের কম্বিনেশনে সুন্দর করে সাজানো হয়েছে রৈতিদের বাসার ছাদটি। ঘরের সাউন্ড বক্সে কম আওয়াজে ছেড়ে রাখা বার্থডে সং। শাওন, ঈশা সহ রৈতির বেশ কিছু কাজিনরা মিলে পুরো ডেকোরেশনটা করেছে। সামান্তারা এসে পৌঁছেছে প্রায় অনেকক্ষণ। এসে থেকেই উসখুস করছে কখন তার প্রিয় বন্ধুটির দেখা পাবে। যখন তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা মিলে উপুর চাঁদ বদন, তখন খুশিতে উত্তেজিত হয়ে পড়ে সামান্তা। পাশে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল তাকরিম। সামু লাফিয়ে উঠে ওর বাঁ হাত খামচে ধরে। ফলস্বরূপ ভীষণ উঠে যায় তাকরিমের হাত থেকে। তার গ্লাসটা পড়তে পড়তেও ধরে নেয় ইফতি, কিন্তু সেসবে কোনো তোয়াক্কা না করে শাড়ি পরেই এক প্রকার ছুটতে চলে যায় সামান্তা। জড়িয়ে ধরে অপুকে। দূর থেকে ওর আশা দেখে প্রথমে হকচকিয়ে গেলেও পর মুহূর্তে হেসে নিজেও জড়িয়ে ধরে ওকে। কতদিন পর তোর দেখা মিলল অপু? আমার তো মনে হচ্ছে প্রায় 1 বছর হয়ে গেছে তোর দেখা পায় না। সামুর হাস্য কণ্ঠে বিগলিত হাসে অপরূপা। কিছু না বলে ওর হাত টেনে চলে যায় ছাদের এক কোণে। সেদিকে তাকিয়ে ভ্রু কুচকায় ইফতি। মনে মনে বলে, বন্ধুকে পেয়ে আমার কথা ভুলে গেল। স্ট্রেঞ্জ। বিয়ের পর গুলুমুলু সামান্তার স্বাস্থ্যের আরো অনেক উন্নতি চোখে পড়ল অপরূপার। চেহারারও সৌন্দর্যের ছাপ বৃদ্ধি পেয়েছে। ইন্ডিগো চুড়িদারে ঢাকা সামুর আপাদ মস্তক, শ্যামরাঙা মুখটা ভারী স্নিগ্ধ দেখাচ্ছে সামুর। অপু বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে ওকে। 2 বাহু ধরে বলে, তুই তো দেখছি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিস শামু, দারুণ লাগছে তোকে দেখতে। প্রশংসা বাক্য শ্রবণে ভ্রু নাচায় সামান্তা। উড়ন্ত চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে বলে,
বরে নন স্টপ চুমু খেতে খেতে রূপের জৌলস বৃদ্ধি পেয়ে গেছে মামা, তাই আমাকে আগের থেকে বেশি সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, চৌরাস্তার মোড় তোকেও অনেক সুন্দর দেখাচ্ছে। শেষ কথা বলে অপুর গাল দুটো টেনে দেয় সামান্তা। এতে রাগ দেখাতে চেয়েও হেসে ফেলে অপরূপা। সেই হাসিতে যোগ দেয় সামান্তাও। ওদের হাসির মধ্যেই ওখানে আসে রৈতি। অপু তাকে তড়িঘড়ি করে বলে, শুভ জন্মদিন আপু, দেরিতে উইশ করার জন্য দুঃখিত। আসলে তোমার কাছে তখন অনেক মানুষ থাকে না, আর যাইনি আমি। সমস্যা নেই, কিন্তু এখানে দুজনকেই যেতে হবে। কেক কাটবো আমি, আসো আসো। দুজনকেই কেক কাটার স্থানে টেনে নিয়ে যায় রৈতি। কেক কাটা আর গিফটের সব রকম পাট চুকিয়ে যখন অনেকক্ষণ মজা মস্তিতে চলে যায়, তখন মানুষজন খাবার খাওয়ার জন্য নিচে চলে যায়। ছাদে রয়ে যায় কেবল রৈতির বন্ধু মহল আর গুটি কয়েক মানুষ। রৈতি বায়না ধরে বসে ইফতির গান শুনতে। বার্থডেকালের আবদার, বিধায় অসম্মতি জানাতে পারে না ইফতি। রাজি হয়ও, শাওনের নিয়ে আসা গিটারটা হাতে তুলে নেয় ইফতি, কিন্তু মন মতো গানের সুর তুলতে নিলেই বাধা দেয় ঈশা। দুষ্টু হেসে বলে, যেন তেন গান গাইলে তো চলবে না মাম্মা, পার্টিতে স্বয়ং তোমার বউ প্রেজেন্ট, সুতরাং তাকে ডেডিকেট করে গাইতেই হবে, আর অবশ্যই বাংলা কোনো গান। আমিও বাবা এসব হিন্দি টিন্দি মানে বুঝি না, বাংলা গানই আমার শুনতে ভালো লাগে। ঈশার কথায় হই হই রব উঠে যায় ছাদে। ইফতি চারপাশে চোখ বুলায়, কিছুক্ষণ মৌন থেকে জবাব দেয়, ওকে। চোখ বুঝে শাওনের গিটারে টুংটাং শব্দ তোলে সে। কোলাহলপূর্ণ আবছা অন্ধকারে ছাদের মধ্যেখানটা দৈবাত স্থির হয়ে যায়। শক্তপোক্ত সরু সুতোর সংঘাতে কেবল সুর ওঠে সকলের এক প্রিয় পরিচিত গানের। উপস্থিত সকলেই আগ্রহ ভরে তাকিয়ে ইফুর মুখপানে, যার সারা মুখে আপাতত অবাধ হাসির বিচরণ। সবাই ওর দিকে গান শোনানোর আশায় চেয়ে থাকলেও ইফতি চোখ মেলে তাকিয়ে রইল কেবল অপরূপার দিকে। অপুকে কালো শাড়িতে মোড়ানো এক আসমানের অপসরীর মতো সুন্দর দেখালো তার নিকট। সে মুগ্ধ নয়নে দেখল সেই রূপ। বারে বারের মতো এখন এই মুহূর্তে আবারও ঘায়েল হলো প্রিয়তমা স্ত্রীর ঠোঁটে অঙ্কিত সেই মুচকি হাসিতে। দৃষ্টির হেরফের না করে ইফতি অনতি বিলম্বেই সবার অপেক্ষার অবসান ঘটায়। ঈশার কথা মতো তার বউকে ডেডিকেট করে গায় তানভীর ইভানের জনপ্রিয় একটি গান। যদিও মনে হয় পরিস্থিতি মোতাবেক গানটি মানানসই নয়, তবুও তৎক্ষণাৎ ইফতির মাথায় এই গানের লিরিক্স ঘুরপাক খেতে লাগে, কেননা এই গানের প্রতিটি কলিতে রয়েছে তার প্রথম দেখাতেই প্রেমে পড়ার গল্প। রয়েছে সেই কিশোরী অপুকে প্রথম দর্শনেই খুব যতনে হৃদয় কুঠুরিতে নিজ অজান্তেই স্থান দেওয়ার গল্প। কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি মনের এই গভীরে, তোকে আমার করেছি গোধূলির রং আলতো ছোঁয়ায়, ছুঁয়ে দেয় আবার একটুখানি সাজ নেমে অন্ধকারে। হাতে হাত রেখে উড়ে বেড়াই, আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে তোকে চাই কাছে বারে বার। মন দেয়া না করে ছলনা, তোকে খুঁজে ফিরি বারে বার। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আমি শুরু থেকে শেষ তোকে চাই। পুরোটা গানে ইফতির চোখের দৃষ্টি ছিল স্থির, কণ্ঠে ছিল গানে গানে অব্যক্ত অনুভূতি জানিয়ে দেওয়ার আকুলতা। অপু নিজেও গানে এতটাই বিভোর হয়েছিল যে হঠাৎ তালিতে ছিটকে ওঠে। সামু উৎসাহিত গলায় বলে ওঠে, হাই মেরা দোস, আমি তো আবারও ক্রাশ খেলাম, আবারও তোর জামাইয়ের কণ্ঠে গান গায় ফ্যান হলাম। সেই ভার্সিটির প্রথম দিন যেমন করে পিছিয়েছিলাম ঠিক তেমন করে আজ আবারও। আর কিছু বলার পূর্বেই ওর দিকে তাকিয়ে রুষিত কণ্ঠে বলে, চুপ থাক ফাজিল, তোর না জামাই আছে? লজ্জা কারণে অন্য ভালোবাসার দিকে নজর দিতে, শয়তান কোথাকার। বাহ, জ্বলছে নাকি বন্ধু? আর ইউ ফিলিংস জেলাসি? অপু কিছু বলে না, কটমট করে তাকায় ওর দিকে। তা দেখে চাপা স্বরে হেসে ওঠে সামান্তা। হাসির শব্দ যেন বড় না হয় সেজন্য মুখ চেপে ধরে চলে যায় তাকরিমের কাছে। যাওয়ার আগে ক্ষীণ আওয়াজে বলে যায়, চিন্তা করিস না বোন, তোর জামাইয়ের ওপর ক্রাশ খাইলেও আমি আমার নিজের জামাইকে বড্ড বেশি ভালোবাসি। ইফতি বরাবরই ভালো গান করে। বন্ধু মহল এমনকি ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে গান করার দরুন মোটামুটি সবার কাছেই তার বেশ সুনাম আছে। তাই এই অসাধারণ গানটি করা নিয়ে
তার পরিচিত কেউ খুব বেশি অবাক না হলেও রৈতির গুটি কয়েক কাজিন বেশ প্রশংসা করলো তার। সবাই হেসে হেসে ওর সাথে কথা বলতে লাগে। ইফতি আর চোখে একবার উপর দিকে তাকিয়ে ফের চোখ ঘুরিয়ে নেয়, তৎক্ষণাৎ আবারও তাকায়। অপুকে অবাক করে দিয়ে লোক সম্মুখেই চোখ টিপে দেয় ইফতি। ঠোঁট উঁচিয়ে চুমু দেখাতেই লজ্জায় চোখ নামিয়ে নেয় অপু। তখনই পাশে কারো উপস্থিতি টের পায়। শাওন এসে দাঁড়িয়েছে ওর পাশে। ওকে দেখে মুচকি হাসে অপরূপা। শাওন ঘাড় ঘুরিয়ে নেয়, হয়তো আড়াল করার চেষ্টা করে এক বিষাদ ভরা দীর্ঘশ্বাস। কিছুক্ষণ চুপ থেকে শাওন সহসা বলে ওঠে, ইফু তোমাকে অনেক ভালোবাসে, তাই না অপরূপা? অপু বলে সম্বোধন করতে চেয়েও পর মুহূর্তে পুরো নামটা বলে শাওন। বন্ধুর বউকে নিশ্চয়ই সেরকম পরিচয় ব্যতীত আধুরে ডাকে সম্বোধন করা ঠিক হবে না। জি, কিন্তু হুট করে এইসব জিজ্ঞেস কেন করছেন ভাইয়া? পিচিল হাসে শাওন, নিষ্প্রভ কণ্ঠে বলে, তেমন কিছু না, এমনি জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো তাই জিজ্ঞাসা করলাম। যাই হোক। এটুকু বলে থেমে যায় শাওন। অপুর চোখের দিকে তাকিয়ে মলিন সুরে বলে, তুমি যেমন ইফুকে ভালোবাসো তার চেয়ে 1000 গুণ বেশি ও তোমাকে ভালোবাসে। আর এই ভালোবাসার সূচনা তোমাদের দুজনের চাক্ষুষ দেখা হওয়ার আরও 2 বছর আগে থেকে প্রায়। ভালোবাসার মানুষটির সাথে ভালো থেকো সারা জীবন, দোয়া রইল তোমাদের জন্য। এরকমই হাসি খুশি থেকো সর্বদা। অনেস্টলি একটা কথা বলি তোমাকে, মাইন্ড করো না। হ্যাঁ, তোমার হাসিটা না খুব সুন্দর, হাসলে তোমাকে ভীষণ মিষ্টি লাগে দেখতে। আই উইশ তোমার হাসিটা অক্ষুণ্ণ থাকুক। ধীর কদমে শাওন চলে যায় সেখান থেকে। রয়ে যায় কেবল অপরূপা। তার হুট করে এসে ফট করে বলে দেওয়া কথাগুলোর মানে ধরতে পারল না অপরূপা, কিন্তু কথাগুলো তার ভীষণ পছন্দ হয়েছে। ছাদের কোণ ঘেঁষে দাঁড়িয়ে দৈবাত অপরূপা অন্যমনস্ক হয়ে যায়। তখন তার পাশে এসে দাঁড়ায় ইফতি। রাত তখন ভালোই, আকাশে পূর্ণচাঁদ, দুজনেরই মুগ্ধ দৃষ্টি চাঁদের দিকে। জ্যোৎস্না বিলাসী ইফতি নিশ্চুপে দাঁড়িয়ে চাঁদের সৌন্দর্য উপভোগ করায় মত্ত হলেও অপু ব্যস্ত হলো কিছু সমীকরণ মিলাতে গিয়ে ক্লান্ত হয়ে ওঠে তার তনুমন। অপু গা ঘেঁষে দাঁড়ায় ইফতির কাঁধে মাথা হেলিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। শূন্য মস্তিষ্কে তখন কিছু স্পষ্ট এবং কিছু ঝাপসা কল্পনার চিত্র উদয় হয়। এই যেমন তাদের দুজনের সম্পর্কটা গভীর হলেও সম্বোধনটা এখনো সে আপনি থেকে তুমিতে নামেনি। সে ঘুণাক্ষরেও জানতে পারল না তার প্রেমে মাতোয়ারা ছিল আরও এক শ্যামবর্ণের সুদেহী পুরুষ, যে পুরুষ তাকে স্মরণ করে প্রতিক্ষণে ধুকে ধুকে মরে। নিজ অভ্যন্তরে তার অপূর্ণতার গ্লানি টানে অনিমেষ। মানুষটির দিকে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকানো নিষিদ্ধ তার, কিন্তু তার বেহায়া মন কি আর কথা শোনে না। মনুষ্য শরীরে মন নামক জিনিসটা বরাবরই এক অবাধ্য অংশ। মস্তিষ্কের শত বারণকে উপেক্ষা করে সে কাজ করে আপন মনে। তাই তো অপুকে 1000 বার ভুলতে চেয়েও বারবার ব্যর্থ হয় শাওনের প্রেমিক সত্তা। প্রিয় মানুষটিকে হাসি খুশি ভাবে অন্য কারো পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যে ঠিক কতটুকু কষ্টের, তা ওর বিরহে প্রতি মুহূর্তে টের পায় শাওন। কিন্তু কিছু বলতে বা তার অন্তরের এই লুকায়িত কষ্টটা কোনো ক্রমেই কাউকে দেখাতে পারে না, দেখাতে চায়ও না। যে কথা প্রকাশ্যে এলে সম্পর্কের ভিত নড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কথা সবসময় গোপন রাখাই উত্তম। কারণ স্বল্প সময়ে তার অবাধ্য হৃদয়টাকে হরণ করা প্রিয় মেরুনবতীটি আর কারো না, স্বয়ং তার প্রাণপ্রিয় বন্ধু সরফরাজ ইফতির সহধর্মিনী। শাওন বিশ্বাস করে ভালোবাসা কেবল ভোগে নয়, ত্যাগেও রয়েছে এর সমান মহত্ব। তাই দিন শেষে এটুকু ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পারে, তার অতি প্রিয় একজন মানুষ অপর আরেকটি প্রিয় মানুষের সাথে হাসি খুশিভাবে ভালো থাকছে, আনন্দপূর্ণ জীবন কাটাচ্ছে। এটাই তো চাওয়া তার না হলেও ভালো থাকুক প্রিয় মানুষটি, সুখে থাকুক তার ভালোবাসার মানুষদের সাথে, উল্লাসে অজস্র শোক স্মৃতি কুড়াক প্রিয়জনদের সাথে। সর্বোপরি সে ভালো থাকুক আমৃত্যু। এত পূর্ণতার মাঝেও যেন কোনো এক ভরে উপন্যাসের কাহিনীটি সম্পূর্ণ অপূর্ণই রয়ে গেল। বন্ধুদের খুনসুটি, চোখলের তুষ্ট অনুভূতি এবং সুন্দর ভালোবাসাময় উপাখ্যানটি যেন শেষ হয়েও হইল না শেষ।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।